আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সামির ইয়াসির, ভালো আছো? হ্যাঁ সামির ইয়াসির, কি অবস্থা, ভালো আছো তো? বাড়িতে বাড়িতে সবাই ভালো? ইয়েস স্যার। ঠিক আছে, দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে, এর আগের ক্লাসে আমরা অংশীদারি ব্যবসায়ের গঠন এবং অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে পড়েছিলাম। ঠিক আছে, আজকের পাঠে সবাইকে স্বাগতম। ঠিক একইভাবে আজকে আমরা পড়ব মালিকানা ভিত্তিতে ব্যবসায়, চতুর্থ অধ্যায়ের মধ্যে আজকে হচ্ছে অংশীদারি ব্যবসায়ী চুক্তিপত্র, চুক্তিপত্রের বিষয়বস্তু। তাহলে আসো প্রথমে আমরা দেখি চুক্তিপত্রের বিষয়বস্তু। চুক্তিপত্র কি? চুক্তিপত্র কি এই সম্পর্কে কারো কোনো ধারণা আছে? সামির, চুক্তিপত্র বলতে কি বুঝায় বলো তো, বা তুমি কি বুঝো চুক্তি বলতে? চুক্তিপত্র দুইটা আলাদা আলাদা জিনিস। চুক্তি একটা, চুক্তিপত্র একটা। চুক্তি কি বলতো? কই চুক্তি বলতে পারবে ফাহাদ? ফাহাদ, চুক্তি কি বলতে পারবে? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? কই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, চুক্তিপত্র। চুক্তি হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যখন স্বেচ্ছায়, কেউ কাউকে বাধ্য না করে নিজেদের ইচ্ছায় কোনো বিষয়ে একমত হয়, কোনো বিষয়ে ঐক্যমত হয়, তখন সেটাকে চুক্তি বলা হয়। বুঝতে পেরেছ? বুঝাইতে পেরেছি? যখন দুই বা ততোধিক ব্যক্তি, একজনে কখনো চুক্তি হতে পারে না। চুক্তি হওয়ার জন্য কমপক্ষে দুইজন ব্যক্তির প্রয়োজন। দুই বা তার অধিক ব্যক্তি যখন একত্রে নিজেদের মধ্যে কোনো একটি বিষয়ে, যখন একমত হয়, ঐক্যমত হয়, তখন সেটাকে বলা হয় চুক্তি। আর এই চুক্তিটা যখন লিখিত হয়, কাগজের মধ্যে লিখা হয়, লিখে উভয় পক্ষের সম্মতি জ্ঞাপন সূচক সিগনেচার করে, তখন সেটা চুক্তিপত্রে পরিণত হয়। বুঝতে পেরেছ? অর্থাৎ চুক্তির ইয়েস লিখিত স্যার। রূপকেই চুক্তিপত্র বলা হয়। চুক্তিটা যখন লিখিত আকারে হবে, লিখিতভাবে হবে, তখন সেটাকে চুক্তিপত্র বলা হয়। তাই একইভাবে অংশীদারি ব্যবসায়ের মধ্যেও অংশীদারদের মধ্যে এক ধরনের চুক্তি হয়, অর্থাৎ নিজেদের মধ্যে ব্যবসায়িক পরিচালনা, লাভ লোকসান বন্টন, মূলধন ইত্যাদি বিষয়গুলো চুক্তি অনুযায়ী তাদের মধ্যে যে ধরনের কমিটমেন্ট হয়, সেগুলো তারা পালন করতে বদ্ধপরিকর। তো এক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের মধ্যে যে চুক্তিপত্র হয়, সেই চুক্তিপত্রের মধ্যে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে বা অন্তর্ভুক্ত হওয়া উচিত, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে অংশীদারদের নাম ও ঠিকানা থাকবে চুক্তিপত্রে। 1 নম্বর বিষয়বস্তু বা 1 নম্বর বিষয় হচ্ছে কি, চুক্তিপত্রের মধ্যে অংশীদারদের নাম এবং ঠিকানা থাকবে। ঠিক আছে? ইয়েস স্যার। এরপর অংশীদারদের সংখ্যা। পরবর্তীতে চুক্তিপত্রে অংশীদারদের কি থাকবে? সংখ্যা। কতজন অংশীদার ব্যবসায়ীর সাথে কি আছে? জড়িত আছে। এরপর 3 নাম্বার হচ্ছে ব্যবসায়ের প্রকৃতি ও সময়কাল। ব্যবসায়ের প্রকৃতি এবং কত সময়ের জন্য ব্যবসাটি পরিচালিত হবে,
সেই বিষয়গুলো লেখা থাকবে। ব্যবসায়ের মোট মূলধন ও পরিশোধ পদ্ধতি, ব্যবসায় সম্পাদন করার জন্য ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার জন্য মোট কত টাকা মূলধনের প্রয়োজন হবে এবং সেই মূলধন কিভাবে পরিশোধ করা হবে সে বিষয়ে চুক্তিপত্রের মধ্যে কি থাকবে, লেখা থাকবে। হিসাব রক্ষণ, ব্যবসায়ের হিসাব কিভাবে রক্ষণ করা হবে, কিভাবে পরিচালনা হবে, কারা কারা হিসাব রক্ষার দায়িত্ব পালন করবে, ঠিক আছে, এই বিষয়গুলো কি চুক্তিপত্রের মধ্যে লেখা থাকবে। নিরীক্ষণ পদ্ধতি, ব্যবসায় যে হিসাব রয়েছে বা আর্থিক অবস্থা রয়েছে বছর শেষে সেটা কিভাবে নিরীক্ষা করা হবে, সেটা কি মালিকদের নিকট উপস্থাপন করা হবে নাকি সরকারি নিবন্ধন দ্বারা, সরকারি কোনো নিরীক্ষক দ্বারা নিবন্ধন করা হবে, অর্থাৎ নিরীক্ষার পদ্ধতি সম্পর্কে এখানে বিস্তারিতভাবে বলা হবে। এরপর হচ্ছে লাভ লোকসান বন্টনের অনুপাত, ব্যবসায়ের মধ্যে যারা অংশীদার থাকে প্রত্যেকে চাইলে সমানভাবে লাভ নিতে পারে বা চুক্তি অনুযায়ী লাভ লোকসান বন্টন হতে পারে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে লাভ লোকসান বন্টনের অনুপাত যেটা চুক্তিপত্রে উল্লেখ থাকবে, তাহলে অংশীদারগণ তাদের মধ্যে লাভ লোকসানটাও ঠিক সেভাবে ভাগ করে নিবে। বুঝতে পেরেছ? সালমা, কি অবস্থা, কেমন আছো? এরপর অংশীদারগণ গ্রহণ ও বহিষ্কারের নিয়মাবলী, চুক্তিপত্রে কোনো নতুন অংশীদার গ্রহণ করা হলে তা কিভাবে গ্রহণ করা হবে বা কোনো অংশীদারকে বহিষ্কার করা হলে বা বাদ দেওয়া হলে তা কিভাবে বাদ দেওয়া যাবে বা বাদ দিতে হবে, এ বিষয়ে বিস্তারিতভাবে লেখা থাকবে কোথায়, অংশীদারি চুক্তিপত্রে। এরপর হচ্ছে কি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি, ব্যবসাটা কিভাবে বিলোপ সাধন করা হবে, অর্থাৎ কোনো সময় যদি অংশীদাররা মনে করে যে তারা আর অংশীদারি ব্যবসায় পরিচালনা করবে না, সেক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি সম্পর্কে সুস্পষ্টভাবে কি করতে হবে, চুক্তিপত্রে লিখে রাখতে হবে। তাহলে দেখো চুক্তি কয় প্রকার, চুক্তি কয় প্রকার জানো, কে বলতে পারবে, এটার উত্তর বলো দেখি, চুক্তি কয় প্রকার? কই, কে বলবে? ফাহাদ, চুক্তি কয় প্রকার? কই বলছো না যে, চুক্তি কয় প্রকার? চুক্তি সাধারণত তিন প্রকার, একটা হচ্ছে মৌখিক চুক্তি, লিখিত চুক্তি, আর একটা হচ্ছে নিবন্ধিত চুক্তি। অংশীদারি ব্যবসায়ের মূল দলিল কি? কি করা অংশীদারি ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক? অংশীদারি সম্পর্ক কিসের ভিত্তিতে সৃষ্টি হয়? অংশীদারি ব্যবসায়ের দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি? অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা কোথায় উল্লেখ করতে হয়? তাহলে দেখো চুক্তি কয় প্রকার, চুক্তি হচ্ছে তিন প্রকার। চুক্তি কয় প্রকার? তিন প্রকার, লিখিত, মৌখিক এবং নিবন্ধিত। অনেক সময় চুক্তি চাইলে সরকার থেকে নিবন্ধন করে নেওয়া যায়। অংশীদারি ব্যবসায়ের মূল দলিল কি? অংশীদারি ব্যবসায়ের মূল দলিল হচ্ছে চুক্তিপত্র। কি করা অংশীদারি ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক? চুক্তি করা অংশীদারি ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক, ঠিক আছে। অংশীদারি সম্পর্ক কিসের ভিত্তিতে সৃষ্টি হয়? চুক্তির ভিত্তিতে। অংশীদারি সম্পর্ক চুক্তির ভিত্তিতে, চুক্তি থেকে, চুক্তি দ্বারা, চুক্তির মাধ্যমে সৃষ্টি হয়। গুড। অংশীদারি ব্যবসায়ের দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি? অংশীদারি ব্যবসায়ের দিক নির্দেশক হিসেবে কাজ করে চুক্তিপত্র।
অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা কোথায় উল্লেখ করতে হয়? অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা চুক্তিপত্রে উল্লেখ করতে হয়। ঠিক আছে, অর্থাৎ অংশীদারি যে চুক্তিপত্র রয়েছে সেখানে সেটা উল্লেখ করতে হয়। এর মাধ্যমে আমরা আজকের ক্লাসের প্রথম লেকচারটা শেষ করেছি। আমাদের আজকের ক্লাসের আরেকটা লেকচার আছে, এখন আমরা সেটাতে চলে যাব। ঠিক আছে, Yes, sir. পরবর্তী পাঠে সবাইকে স্বাগতম। এ পর্যায়ে আমরা জানব অংশীদারি ব্যবসায় নিবন্ধন, অর্থাৎ এটা নিবন্ধন করা হয় কিভাবে, অংশীদারদের প্রকারভেদ। তাহলে দেখো, নিবন্ধন জিনিসটা কি বলতো? অংশীদারি ব্যবসায় নিবন্ধনের কথা বলা হয়েছে। নিবন্ধন জিনিসটা কি? জন্ম নিবন্ধন, তোমরা তো নাম শুনেছ। Yes, sir. রেজিস্ট্রেশন, ইংরেজিতে বলা হয় রেজিস্ট্রেশন। বার্থ Yes, sir. রেজিস্ট্রেশন মানে হচ্ছে জন্ম নিবন্ধন। এরপরে তোমরা 9-এ রেজিস্ট্রেশন করো, অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করো, অর্থাৎ 9-এ নিবন্ধন করো, 10-এ নিবন্ধন করো, 8-এ নিবন্ধন করো, ক্লাস 5-এ নিবন্ধন করো। নিবন্ধন মানে কি? নিবন্ধন শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? নিবন্ধন শব্দটা দ্বারা বোঝাচ্ছে অন্তর্ভুক্ত করা। নিবন্ধন মানে কি? কোনো কিছু অন্তর্ভুক্ত করা, যুক্ত করা, শামিল করা। ঠিক আছে, তো অংশীদারি Yes, sir. ব্যবসায় নিবন্ধন মানে হচ্ছে যে সরকারের যে তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে অংশীদারি ব্যবসাটাকে কি করা? অন্তর্ভুক্ত করে নেওয়া, হ্যাঁ, নিবন্ধন করা। Yes, ঠিক sir. আছে, Yes, sir. নিবন্ধন সম্পর্কে আমরা আরেকটু ডিটেলস জানবো। নিবন্ধন সম্পর্কে আমরা আরেকটু ডিটেলস দেখি এখানে। আচ্ছা, নিবন্ধন সম্পর্কে আমরা আরেকটু পরে পড়ব। এরপর দেখো অংশীদারদের প্রকারভেদ। নিবন্ধনটা একটু পরে আমি আলোচনা করছি। অংশীদারের প্রকারভেদ দেখো, যারা অংশীদারি ব্যবসা করে বা যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত তাদেরকে বলা হয় মূলত অংশীদার। তাদেরকে কি বলা হয়? অংশীদার। এই অংশীদারের কিছু প্রকারভেদ রয়েছে। প্রথমটা হচ্ছে সাধারণ অংশীদার। প্রথমটা কোন অংশীদার? সাধারণ অংশীদার। সাধারণ অংশীদার বলতে মূলত অংশীদারি ব্যবসায় যারা মূলধন বিনিয়োগ করে, ব্যবসা পরিচালনা করে, ব্যবসায় সকল দায় বহন করে, ঠিক আছে, ব্যবসায়িক সার্বিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে, মূলত তাদেরকেই বলা হয় সাধারণ অংশীদার। ঠিক আছে, অংশীদারি ব্যবসায়ের অংশীদার বলতে মূলত সাধারণ অংশীদারকে বোঝানো হয়ে থাকে। এরপর আসো 2 নাম্বার, ঘুমন্ত অংশীদার। নামের মধ্যেই আছে ঘুমন্ত অংশীদার। ঠিক আছে, ঘুমন্ত অংশীদার বলতে কাকে বোঝানো হচ্ছে? যে ঘুমিয়ে থাকে। ঠিক কিনা ফয়সাল? সাদ আল ফয়সাল। জি স্যার, জি স্যার। ঘুমন্ত অংশীদার কাকে বলে? যে ঘুমিয়ে থাকে। যে অংশীদার ঘুমিয়ে থাকে। কিরকম ঘুমিয়ে থাকে? মানুষ যেভাবে ঘুমায়। যেমন ধরো আমাদের এই ক্লাসে অনেকে আছে না ঘুমিয়ে থাকে, সবাইকে হ্যাঁ, হ্যাঁ, ক্লাস আসিও ঘুমিয়ে থাকে তো স্যার। এই যে অংশীদারি ব্যবসাটা আমরা আমাদের ক্লাসের গুলো হিসাব করলে হচ্ছে। তাহলে এখানে সাধারণ অংশীদার কে হতে পারে বলতো? আমি তুমি বললে হবে না। ফাহাদ, যদি আমরা আমাদের এই ক্লাসটাকে একটা অংশীদারি ব্যবসা কল্পনা করি, তাহলে এখানে সাধারণ অংশীদার কে কে হতে পারে বলতো? কার কার সাধারণ অংশীদার হওয়ার যোগ্যতা আছে?
ফয়সাল, কই বলো না? স্যার আহাদ, আমি। হ্যাঁ, সালমা, ফাহাদ, সামির, ইয়াসির, তোমাদেরকে সাধারণ অংশীদার বলা যায়। তার মধ্যে ফাহাদকে সাধারণ অংশীদার বলা যাবে কিনা সন্দেহ আছে, কারণ হচ্ছে সাধারণ অংশীদার সামগ্রিক বিষয়ে সচেতন থাকে, অর্থাৎ ক্লাসে টোটাল সব কাজগুলো করবে। টিচার কোনো প্রশ্ন করলে জিজ্ঞেস করবে, নিজেরা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিবে, ঠিক আছে। একইভাবে ব্যবসায়ের মধ্যেও সাধারণ অংশীদার ব্যবসায়ের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করবে, ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, ব্যবসা পরিচালনায় দায়িত্ব পালন করবে, ব্যবসায়ের লাভ ক্ষতির বিষয়গুলো চিন্তা করবে, ঠিক আছে। Yes, sir. এরপর ঘুমন্ত অংশীদারকে আমরা ফয়সালকে ঘুমন্ত অংশীদার বলতে পারি, অর্থাৎ সে ক্লাসে থাকবে কিন্তু ক্লাসের কোনো কার্যক্রমে সে অংশগ্রহণ করবে না, ঠিক আছে, কোনো দায়িত্ব পালন করবে না, ঘুমিয়ে থাকবে, ঠিক আছে। টিচার পড়া জিজ্ঞেস করলে উত্তর দিবে না, বা কোনো কিছু আনসার করতে বললেও বলবে না, নিজেও কোনো প্রশ্ন করবে না। এ ধরনের অংশীদারকে বলা হয় কি? ঘুমন্ত অংশীদার। বুঝতে পেরেছ? Yes, sir. এরপর আসো 3 নাম্বার হচ্ছে কি? নামমাত্র অংশীদার। এবার আসো নামমাত্র অংশীদার কারা? যারা নামে আছে কামে নাই। এমন অংশীদার যারা কি আছে? নামে আছে কামে নাই। নাই। যেমন 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 দু একটু উদাহরণ দাও। যেমন আমাদের ক্লাসে অনেকে আছে যাদের নাম আছে খাতার মধ্যে, কিন্তু তারা ক্লাসের মধ্যে আছে। No, sir. কেউ কেউ ঢুকে চুপ করে বসে হলেও থাকে, কিন্তু কেমন অনেকে আছে যাদের নাম আমার খাতায় আছে কিন্তু তারা ক্লাসে কোনোদিন আসছে? একদিনও আসছে? No, sir. এই ধরনের অংশীদারকে বলা হবে নামমাত্র অংশীদার। অর্থাৎ ব্যবসায়ী শুধুমাত্র নাম ব্যবহার করবে, তারা ব্যবসায়ের কোনো লাভ ক্ষতি গ্রহণ করবে না, পরিচালনায় অংশগ্রহণ করবে না, ঠিক আছে। এরকম যে অংশীদাররা আছে, যেমন অনেক চাকরিজীবী বা অনেক বড় বড় ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে, অর্থাৎ প্রতিষ্ঠান তাদের নামগুলো ব্যবহার করে, কিন্তু তারা ব্যবসায় পরিচালনা এবং লাভ লোকসান বন্টনের ক্ষেত্রে কোনো ধরনের কি করে না? অংশীদার হয় না, ঠিক আছে। Yes, sir. এবার আসো আপাত দৃষ্টিতে অংশীদার। এরপর কি? আপাত দৃষ্টিতে কি? অংশীদার, অর্থাৎ অংশীদারের মতো মনে হলেও সে কিন্তু আসলে অংশীদার নয়। সে মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায়িক কার্যক্রমে অংশগ্রহণ করে না, কিন্তু ব্যবসায় এমনি কি খোঁজ খবর রাখে, ঠিক আছে। Yes, sir. অর্থাৎ ব্যবসায়ের কর্মকাণ্ডে তার কোনো কি থাকে না? ইনভলভমেন্ট থাকে না, সে মূলধনও বিনিয়োগ করে না। এমনি দেখে মনে হয় যে তাকে অংশীদার, কিন্তু আসলে সে ব্যবসায়ের কোনো কি নয়? অংশীদার নয়। No. এরপর হচ্ছে সীমিত অংশীদার। সীমিত অংশীদার নামের মধ্যে বোঝা যাচ্ছে। সীমিত মানে কি? সীমিত শব্দের অর্থ কি? ফয়সাল, সাদ আল ফয়সাল, সীমিত হ্যাঁ। মানে কি? সীমিত, সীমিত শব্দটা দ্বারা কি বোঝানো হচ্ছে? সীমিত মানে টাইম লিমিটেড। সীমিত মানে টাইম লিমিটেড। আনলিমিটেড হবে না লিমিটেড হবে? আনলিমিটেড Limited মানে তো হবে। অসীম, আনলিমিটেড মানে না, যেটা limited। সীমা নেই, যেটার না, স্যার, সীমা সীমিত মানে টাইম লিমিটেড। টাইম লিমিটেড মানে টাইম ও, টাইম এতটার মধ্যে এতটা বরাদ্দ। নির্দিষ্ট করা। হ্যাঁ, যেমন Sir, unlimited বলছিলাম না। আনলিমিটেড মানে যেটার জন্য কি নয়, বরাদ্দ করা হয় না, যেটা যত খুশি করা যাবে, কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। আর লিমিটেড মানে যেটার জন্য কি আছে? বাধ্যবাধকতা আছে, সীমাবদ্ধতা আছে, ঠিক আছে, টাইম নির্দিষ্ট করা থাকে বা অর্থ নির্দিষ্ট করা থাকে। তাহলে সীমিত অংশীদার বলতে এমন অংশীদারকে বোঝায় ব্যবসায়ের মধ্যে যার দায় দায়িত্ব সীমাবদ্ধ থাকবে। দায় দায়িত্ব কিরকম থাকবে? সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, অর্থাৎ এ ধরনের অংশীদারকে নাবালক অংশীদারও বলা হয়। কি অংশীদার বলা হয়? না ভালো ছিল। যেমন কোন একজন অংশীদার মারা গিয়েছে, এখন তার পরিবর্তে তার ছেলেকে অংশীদার হিসেবে গ্রহণ করা হয়েছে, কিন্তু ওর ছেলের বয়স
বাংলাদেশের আইন অনুযায়ী পরিপূর্ণ না হওয়ায় তাকে সকল দায় দায়িত্বে কি করা যাবে না, ইনভলভ করা যাবে না। তাকে যাবে না। নির্দিষ্ট কিছু দায় দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, তাকে সম্পূর্ণ দায়ভার কি তার উপর রাখা যাবে না। যাবে না। ঠিক আছে, এটা Yes, হচ্ছে sir. সীমিত অংশীদার। এরপর আসো আচরণে অনুমিত অংশীদার। আচরণে কি, আচরণে অনুমিত, অর্থাৎ আচরণে মনে হবে সে একজন অংশীদার, আচরণে অনুমিত অংশীদার অর্থাৎ ব্যবসায়ের সাথে যুক্ত এমন কোন ব্যক্তি, অংশীদারি ব্যক্তি যে যার আচরণে মনে হবে সে ব্যবসায়ের একজন কি অংশীদার। অর্থাৎ কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি ওদের সাথে ব্যবসা করছেন, আসলে কিন্তু সে ওদের সাথে ব্যবসায় কি নাই, যুক্ত নাই, কিন্তু সে ওদেরকে বলবে না যে আমি করছি না, আমি ওদের সাথে ব্যবসায় যুক্ত আছি, অনুমতি দিবে, অর্থাৎ মৌন নীরব ভূমিকা পালন করবে। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. তাহলে দেখো, ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে কি বলা হয়? ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বলা হয় নিবন্ধন। অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠা কত টাকার বেশি পাওনা আদায়ে মামলা করতে পারে না? 100 টাকার বেশি। নিবন্ধক অফিস থেকে কি প্রাপ্তির মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সমাপ্ত হয়? আচ্ছা, তোমরা কি সেকেন্ড টার্মের খাতা জমা দিয়েছো? No, sir. কেন দাও না? কালকে দিব এটা স্যার। হ্যাঁ, Sir, কালকে দিব, sir. কালকে। কালকে দিব। কালকে সবাই একসাথে গেলে ভিড় হবে না? এই যে এই ফাঁকে ফাঁকে দিয়ে ফেলা দরকার ছিল না? Sir, আসলে স্যার অ্যাসাইনমেন্ট শেষ হয় না, তো কিছু বাকি আছে সেজন্য স্যার। হ্যাঁ তাই, কালকে তো তাইলে সবাই যাইলে একসাথে অনেক ঝামেলা হবে। অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে ফেলবা, কারণ এগুলো সরকারি অ্যাসাইনমেন্ট, এগুলো কিন্তু স্কুল থেকে দেওয়া হয় নাই, এগুলা সরকার থেকে দেওয়া হয়েছে, তাই এগুলার একটা কি আছে, গুরুত্ব আছে, প্রয়োজনীয়তা আছে। বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. তাহলে দেখো, ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বলা হয় নিবন্ধন। অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না? 100 টাকা। তাহলে 100 টাকার জন্য কেউ মামলা করবে? No, sir. 100 টাকার বেশি যদি তুমি কারো কাছে পাও, তার জন্য কি তুমি মামলা করতে পারবে? কথা বুঝো না? অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের মধ্যে যদি তুমি কারো কাছে 100 টাকার অতিরিক্ত অর্থ পাও, সে অর্থ আদায়ের জন্য তুমি মামলা করতে পারবে না। কখন পারবে না? যদি তোমার ব্যবসাটি কি হয়, অনিবন্ধিত হয়, অর্থাৎ সঠিক প্রক্রিয়ায় নিবন্ধনভুক্ত না হয়। Yes, sir. নিবন্ধক অফিস থেকে কি প্রাপ্তির মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সমাপ্ত হয়? নিবন্ধকের অফিস থেকে নিবন্ধন পত্র প্রাপ্তির মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া কি হয়, সমাপ্ত হয়। নিবন্ধনের আবেদন পত্রে কয়জন অংশীদারের স্বাক্ষর প্রয়োজন? নিবন্ধনের আবেদন পত্রে সকলের কি দরকার, স্বাক্ষর করা প্রয়োজন হয়। কোন ধরনের অংশীদারগণ ব্যবসা থেকে অবসর গ্রহণ করার পরও মূলধন উত্তোলন না করে তার ঋণ হিসেবে জমা রাখে? সেটা হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার, অর্থাৎ সে মেয়াদ অনুযায়ী তার অংশীদারিত্ব শেষ হয়েছে, কিন্তু তারপরেও সে তার টাকাটাকে না তুলে সেটা ব্যবসায়ী ঋণ হিসেবে রেখে দেয় এবং সে নিজেকে একজন অংশীদারের মতো প্রচার করে। ঠিক আছে? Yes, sir. বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে এখন আমরা নিবন্ধনটা একটু পড়বো। আমি একটু বের করি অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন। হ্যাঁ, এট ফার্স্ট তোমরা একটু এটা রিডিং পড়ো, দেখা যাচ্ছে তো? Yes, sir.
হ্যাঁ, এই যে আমি দাগ দিচ্ছি, দাগের ওখান থেকে শুরু করে এই যে একটু রিডিং পড়বা। একটু রিডিং পড়ো 2 মিনিট। হ্যাঁ, দেখো তাহলে অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধক অফিসে ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠানে নিজেদের ব্যবসায়ের নাম অন্তর্ভুক্তকরণটাই হলো কি অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন। বাংলাদেশের অংশীদারি আইনের ব্যবসায়ে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়নি। অর্থাৎ বাংলাদেশের আইনের দ্বারা নিবন্ধন করাটা কি করা হয়নি, বাধ্যতামূলক করা হয়নি। করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে নিবন্ধন বাধ্যতামূলক না হলেও অনিবন্ধিত অংশীদারি ব্যবসার থেকে নিবন্ধিত ব্যবসাগুলো বেশ কিছু অতিরিক্ত সুবিধা ভোগ করে। যে প্রতিষ্ঠানগুলো অনিবন্ধিত তাদের থেকে যেগুলো নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে তারা বেশ কিছু অতিরিক্ত সুবিধা কি করে ভোগ করে। নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের যে কোনো অংশীদারই অপর কোনো অংশীদারের বিরুদ্ধে চুক্তিতে উল্লেখিত অধিকার আদায়ের জন্য মামলা করতে পারে, যা অনিবন্ধিত ব্যবসায় পারে না। অর্থাৎ যারা নিবন্ধিত অংশীদারি ব্যবসায় রয়েছে তারা তাদের কি তৃতীয় পক্ষের নিকট অন্য কারো নিকট কি মামলা করতে পারে, যেটা অন্যান্য অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে পারে না। যারা নিবন্ধিত নয় তারা এই কাজটা করতে পারে না। নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ে যে কোনো অংশীদারই অপর কোনো অংশীদারের বিরুদ্ধে চুক্তিতে উল্লেখিত অধিকার আদায়ের জন্য মামলা করতে পারে, যা অনিবন্ধিত ব্যবসায়ীরা পারে না। অর্থাৎ অংশীদারদের মধ্যে যখন বিরোধ হয় তখন এক অংশীদার অপর অংশীদারের বিরুদ্ধে মামলা করবে, এটাই তো স্বাভাবিক নাকি? তাদের মধ্যে যদি কোনো কিছুর মতামত মিল না হয় তাহলে তারা একে অপরের বিরুদ্ধে মামলা করবে। সেক্ষেত্রে যদি অংশীদারি ব্যবসাটা আমি নিবন্ধিত, স্যারের জন্য বিরুদ্ধে মামলা করে দিয়েছি স্যার। ফয়সাল চারজন, তোমারটা কি নিবন্ধিত? তোমার ব্যবসা কি নিবন্ধন আছে? হ্যাঁ হ্যাঁ। এখন যদি নিবন্ধন থাকে তাহলে তুমি মামলা করতে পারবে, কিন্তু যদি তোমার কাছে নিবন্ধন না থাকে, অনিবন্ধিত হয়, তাহলে তুমি অন্য অংশীদারের বিরুদ্ধে কি করতে পারবে না, মামলা করতে পারবে না। এই বুঝছো তো ফয়সাল? বুঝছো? এখন ফয়সাল আস্তে আস্তে সাধারণ অংশীদারে পরিণত হয়ে যাচ্ছে। পুলিশ আসতেছে স্যার সবার এখানে। হ্যাঁ, পুলিশ আসতেছে, মামলা করছে কি? মামলা হবে না তো, তোমারটা তো নিবন্ধিত না। নিবন্ধিত। আর পুলিশ আসি মনে করো যদি দেখে যে পুলিশ দেখে যে অন্যান্য অংশীদাররা নিরপরাধ, তুমি একটা ভুয়া মামলা দিছো, তখন উল্টা তোমাকে ধরবে পুলিশে, ওকে ধরে নিয়ে যাবে। নিবন্ধিত চুক্তি না হলে চুক্তিতে উল্লেখিত অধিকার আদায়ের জন্য অপর কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না। অর্থাৎ যদি অংশীদারি ব্যবসাটা নিবন্ধিত না হয় তাহলে তারা অধিকার আদায়ের জন্য চুক্তি অনুযায়ী অধিকার আদায়ের জন্য অন্য কোনো তৃতীয় পক্ষের নিকট কি করতে পারে না, মামলা করতে পারে না। অন্যদিকে তৃতীয় পক্ষ যদি অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান বা অংশীদারের বিরুদ্ধে মামলা দায়ের করে, শুধু অনিবন্ধিত হবার কারণে বাদী পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা দাবি করতে পারে না। ঠিক আছে? এখন যদি তোমাদের মধ্যে এখন ফয়সাল মামলা করছো তো, এই ফয়সাল শুনতে পাচ্ছ? তুমি মামলা করছো, এখন মামলা
ওরা যদি দেখে যে না তোমার বিরুদ্ধে তিনজন যদি আবার একজোট হয়ে আবার মামলা করে, তাহলে তুমি কখন কোথায় যাবে? পাল্টা মামলা আমি করতে কেন পারবে। বাবা, আমার তো সব কাজ লিগাল, আমি কি ওদের ইলিগাল কোনো কাজ ওদের করছি? এখন ওরা তিনজন হইলে বেশি হইলেও না সংখ্যায়, তখন তোমার চেয়ে ওদের পাওয়ার বেশি হবে না? পাওয়ার বেশি হোক না, আমি কি ইলিগাল কোনো কাজ করছি নাকি? আমার তো সব লিগাল। হুম। মামলা দায়ের করে শুধু অনিবন্ধিত, তাছাড়া অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না। কত টাকা বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না? যে 100 টাকার 100 বেশি। টাকা। শুধু 100 টাকার জন্য তুমি মামলা করতে গেলে মামলা খরচ হতে হবে 2-3 হাজার টাকা। হ্যাঁ, তুমি কারো কাছ থেকে 100 টাকা পাবে, সেটার জন্য যদি মামলা করতে যাও, মামলা খরচ 100 টাকা হবে না 100 টাকার চেয়ে বেশি হবে? স্যার 100 টাকার চেয়ে বেশি হবে স্যার। তাহলে সেটা আমি তোমার টাকাও বা সাথ দিতাম কেন? হ্যাঁ, ঠিক আছে, তখন খাজনার চেয়ে বাজনা বেশি হবে। খাজনার চেয়ে কি হবে? বাজনা বেশি হবে। হ্যাঁ, সুতরাং বলা যায় যারা নিবন্ধিত অংশীদারি ব্যবসায় যেহেতু অনিবন্ধিত ব্যবসা থেকে বেশ কিছু সুবিধা ভোগ করে, সেহেতু অংশীদারি ব্যবসায় নিবন্ধন করাটাই বেশি যৌক্তিক। যদিও এটা বাধ্যতামূলক নয়, তারপরেও কি করতে পারো, তুমি অংশীদারি ব্যবসাটা নিবন্ধন করে নিতে পারো। নিবন্ধন করলে তুমি বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবে। অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনের সাথে যে সকল বিষয় উল্লেখ করতে হয়, তাহলে তুমি যদি এখন তোমার অংশীদারি ব্যবসাটা নিবন্ধন করতে চাও, তোমার আবেদন পত্রের সাথে তোমাকে কি কি দিতে হবে দেখো। অংশীদারি প্রতিষ্ঠানের নাম, প্রধান কার্যালয়ের ঠিকানা, শাখা কার্যালয় থেকে থাকলে সেগুলোর ঠিকানা, ব্যবসায়ের উদ্দেশ্য, ব্যবসা শুরুর তারিখ, ব্যবসায়ের মোট কার্যকাল বা স্থায়িত্বকাল, অংশীদারদের নাম ঠিকানা ও পেশা, অংশীদার হিসেবে ব্যবসায় যোগদানের তারিখ। এই বিষয়গুলো কি করতে হবে, অন্তর্ভুক্ত করে ইনক্লুড করে তুমি যখন আবেদন করবে, সকল অংশীদারের স্বাক্ষর সহ আবেদনপত্রটি নিবন্ধন অফিসে জমা দিলে নিবন্ধক তা পরীক্ষা নিরীক্ষা করবেন। যদি দেখে যে সকল তথ্য উপাত্ত ঠিক আছে, সবকিছু যাচাই বাছাই করে উপরোক্ত বিষয়ে তিনি যদি সন্তুষ্ট হন, তাহলে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের নামে তালিকাভুক্ত করবেন এবং পত্র দ্বারা তা জানিয়ে দিবেন। পত্র প্রাপ্তির মধ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। বুঝতে পেরেছ? এই যে দেখো, সাধারণ অংশীদারি চুক্তির বৈশিষ্ট্যগুলো। তাহলে অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে এবং সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করবে। অংশীদারদের দায় অসীম থাকবে, চুক্তি অনুযায়ী লাভ লোকসান পাবে। চুক্তিতে উল্লেখ থাকলে ব্যবসা পরিচালনার জন্য পারিশ্রমিক পাবে, অর্থাৎ কেউ যদি ব্যবসায় কাজ করে তাহলে সে বেতন পাবে। ঘুমন্ত অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়। অধিকার থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ব্যবসায়িক কর্মকাণ্ডে কি করে না, অংশগ্রহণ করে না। নামমাত্র অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না, চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেয়। অংশীদারের দায় সাধারণত অংশীদারদের মতো অসীম নয়। বুঝতে পেরেছ? ইয়েস স্যার। তাইলে আজকের ক্লাসে যা পড়াইলাম এগুলো বুঝা গেল? ইয়েস স্যার। আর কোনো বুঝছি। সমস্যা, কিছু জিজ্ঞাসা করার থাকলে স্যার। বলতে পারো। না স্যার। নো স্যার। কিছু জিজ্ঞাসা করার নাই? তাহলে আমি একটু জিজ্ঞেস করি। সালমা, জি স্যার। বলো, এক মালিকানা ব্যবসায়ের প্রধান একটা অসুবিধা বলো। স্যার এক মালিকানা ব্যবসায়ী এক মালিকানা ব্যবসায়ের প্রধান একটা অসুবিধা আমরা আগে পড়েছিলাম। স্যার মালিক নিজে কোনো ক্ষতির সম্মুখীন হলে এগুলো নিজেকে ঠিক করতে হয় আর অংশীদারি ব্যবসায় তো ধরো কয়েকজন মিলে ব্যবসা করে, যেহেতু কয়েকজন মিলে সমাধান করা যায়। ক্ষতিটাও ভাগ হয়ে যায় না, ওটা প্রধান না। প্রধান হচ্ছে যে অসীম দায়, অর্থাৎ ক্ষতি হলে সব দায় একা কাকে বহন করতে হয়? মালিককে। মালিককে। আর কেউ এই ক্ষেত্রে ভাগ নেয়? নো স্যার। তাহলে এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সবচেয়ে বড় অসুবিধা বা সমস্যা। ঠিক আছে?
Yes, sir. ফাহাদ বলো, এক মালিকানা ব্যবসায় মালিকের স্বাধীনতা কেমন, বেশি না কম? এক মালিকানা ব্যবসায় মালিকের স্বাধীনতা কেমন, বেশি না কম? স্যার বেশি। এক মালিকানা ব্যবসায় মালিকের স্বাধীনতা তো বেশি আর কম কেন? মালিক সম্পূর্ণ স্বাধীন। এক মালিকানা ব্যবসায় মালিক সম্পূর্ণ স্বাধীন না? Yes, sir. ওকে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানে শেষ করছি, আগামী ক্লাস আসসালামু দেখা আলাইকুম। হবে। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।